এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম নেস্ট। আজকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আছে তার 25টা টপ জিকে। এই সিরিজটা অর্থাৎ পঁচিশটা করে মোটামুটি রেগুলারলি আমরা করার চেষ্টা করব। অ্যাটলিস্ট রেগুলারলি না হোক, সপ্তাহে 2 দিন 3 দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতদিন না পঞ্চায়েত পরীক্ষা হচ্ছে। তো দেখো, আজকে আমরা টপ 25টা জিকে ডিসকাস করব। আমি একটা কোশ্চেন বলার পর তোমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় দেবো, অপশানটা গেস করার চেষ্টা করবে, এবং আমি পরে সেই প্রশ্নের উত্তরটা এক্সপ্লেনেশন সমেত তোমাদের বর্ণনা করে দেবো। তো চলো শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এবং এটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? অপশান এ সান্দাকফু, অপশান বি ফালুট, অপশান সি টংলু, নাকি অপশান ডি সাবরগ্রাম? কারেক্ট উত্তর হচ্ছে এখানে অপশান এ সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার, অর্থাৎ 11929 ফুট। এটি দার্জিলিং জেলায় ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গালীলা পর্বতশ্রেণীর একটি অংশ। এই শৃঙ্গের চূড়া পৃথিবীর 4টি সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু পরিষ্কারভাবে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত কর্কটক্রান্তি রেখাটি মোট কয়টি জেলার উপর দিয়ে গেছে? পশ্চিমবঙ্গের মোট কটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে? অপশান এ 3টে, অপশান বি 4টে, অপশান সি 5টা, অপশান ডি 6টা। সঠিক উত্তর হচ্ছে 5টা। কর্কটক্রান্তি রেখা, যেটাকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ধরা হয়, এবং পশ্চিমবঙ্গের বুক চিরে মোট 5টি জেলার উপর দিয়ে গেছে। এবং জেলাগুলো হচ্ছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ: নদিয়া, নদিয়ার আবার হচ্ছে কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। কোয়েশ্চেন নাম্বার 3, ক্ষেত্রফল বা আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম এবং বৃহত্তম জেলা দুটি কী কী? ক্ষেত্রফল এবং আয়তন দুটোই। অপশান এ কলকাতা, অপশান ও আলিপুরদুয়ার, এবং এখানে কিন্তু চেয়েছে প্রথমে ক্ষুদ্রতম এবং তারপর বৃহত্তম। তাহলে অপশান এ কলকাতা ও আলিপুরদুয়ার, অপশান বি হচ্ছে হাওড়া ও উত্তর 24 পরগনা, অপশান সি হচ্ছে কলকাতা ও দক্ষিণ 24 পরগনা, অপশান ডি হচ্ছে কালিম্পং ও বর্ধমান। কারেক্ট উত্তর হচ্ছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা, কারণ এর মধ্যে সুন্দরবনের একটি বিশাল অংশ রয়েছে। অন্যদিকে কলকাতা হচ্ছে সব থেকে ছোট, মানে ক্ষেত্রফলের দিক থেকে রাজ্যের ক্ষুদ্রতম জেলা, যার ক্ষেত্রফল হচ্ছে 185 বর্গ কিলোমিটার। জনসংখ্যার বিচারে কলকাতা কিন্তু রাজ্যে প্রথম, মানে ক্ষেত্রফলের দিক থেকে কলকাতা ছোট হলেও সব থেকে বেশি মানুষ কিন্তু কলকাতা থাকে। সুন্দরবনকে কত এবং কোন বৈশিষ্ট্যের জন্য, কত সালে এবং কোন বৈশিষ্ট্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? অপশান এ 1985 সালের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, অপশান বি 1987 সালে ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্যের জন্য, অপশান সি 1989 সালে বন্যপ্রাণ অভয়ারণ্যের জন্য, নাকি অপশান ডি 2001 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে ম্যানগ্রোভ অরণ্যের জন্য ইউনেস্কো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। পরবর্তীতে 2019 সালে সুন্দরবন কিন্তু রামসর সাইট হিসাবেও স্বীকৃত পায়, এবং এই সুন্দরবনের বাস্তুতন্ত্রে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। প্রশ্ন নাম্বার 5, উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে এবং এর উৎপত্তি কোথায়? অপশান এ মহানন্দা, অপশান বি তোরসা, অপশান সি জলঢাকা, নাকি অপশান ডি তিস্তা? সঠিক উত্তর হচ্ছে তিস্তা। তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী। উত্তরবঙ্গের অর্থনীতি, চাষবাস, জলবিদ্যুৎ এই নদীর ভূমিকা অপরিসীম, তাই এটাকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা। এটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ পার করে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখানে গিয়ে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে, যেটাকে ভারতবর্ষে বলা হচ্ছে ব্রহ্মপুত্র। কোয়েশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত এবং সেখানকার মাটির প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ উত্তরবঙ্গের সমভূমি পলি মাটির, অপশান বি বদ্বীপ অঞ্চল কৃষ্ণমৃত্তিকা,
অপশান সি পশ্চিমবঙ্গের মালভূমি সংলগ্ন অঞ্চল ল্যাটেরাইট মাটি, নাকি অপশান ডি উপকূলবর্তী অঞ্চল লবণাক্ত মাটি। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে পশ্চিমাঞ্চলের মালভূমি সংলগ্ন ল্যাটেরাইট মাটি। তাহলে দেখো, ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশ এবং গাঙ্গেয় বদ্বীপের মধ্যবর্তী অংশকে বলা হয়েছে রাঢ়। এই অঞ্চলের অন্তর্গত জেলাগুলো হলো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের একাংশ। প্রাচীন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এখানকার মাটি তৈরি হয়, এতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি হয়ে থাকে, সেই জন্য মাটির রং লাল হয়। 7 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতবর্ষের রুর বা রার বলার ভৌগোলিক কারণ কি? এখানে প্রচুর পরিমাণে পাট ও বস্ত্রশিল্প গড়ে উঠেছে। অপশন বি জার্মানির রুর অঞ্চলের মতো এখানেও কয়লা খনি এবং ভারী লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। অপশান সি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর হচ্ছে এই দুর্গাপুর, নাকি অপশান ডি এখানে রাজ্যের একমাত্র খনিজ তেল শোধনাগার অবস্থিত। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে যে জার্মানির যে রার অঞ্চলের মতো এখানেও কয়লা খনি আছে এবং ভারী লৌহ ইস্পাত শিল্পর কেন্দ্রীভবন ঘটেছে। জার্মানির যে রার, এখানে কয়লা খনি থাকার কারণে সেটার সঙ্গে তুলনা করে এটাকে বলা হয় পশ্চিমবঙ্গের রার অঞ্চল। পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকা অঞ্চলের অবস্থিত দুর্গাপুর শহরও ঠিক একইভাবে রানীগঞ্জ, আসানসোলে কয়লা এবং ভারী লৌহ ইস্পাত কারখানা, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলা হয়, এক অভূতপূর্ব সমন্বয় দেখা যায়। তাই এখানে খনিজ সমৃদ্ধি এবং শিল্পোন্নতির সাদৃশ্যের কারণেই দুর্গাপুরকে ভারতের রাঢ় বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে? কোয়েশ্চেনটা কিন্তু মাথায় ঠিক করবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। আন্তর্জাতিক সীমানা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মানে প্রতিবেশী দেশ কোন দেশের সঙ্গে দীর্ঘতম আছে। অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি বাংলাদেশ, অপশান ডি মায়ানমার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি বাংলাদেশ। আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 3টি দেশের সাথে সীমানা ভাগ করে। ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ভারতবর্ষ না। ভারতবর্ষ যদি আন্তর্জাতিক সীমানা ভাগ করা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান সব চলে আসে, কিন্তু পশ্চিমবঙ্গ 3টে দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। একটা হচ্ছে বাংলাদেশ, একটা নেপাল, একটা ভুটান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে সীমানা হচ্ছে সর্বথেকে লংগেস্ট, 2217 কিলোমিটার। কোয়েশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর শহরটি কোন শিল্পকলা এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত? অপশান এ জেলার নাম হচ্ছে বিষ্ণুপুর। অপশান এ কাঁসার শিল্প ও কাঠের পুতুল, অপশান বি রেশম চাষ ও তাঁতের শাড়ি, অপশান সি পোড়ামাটি যেটাকে টেরাকোটা বলা হয় মন্দির ও বালুচরি শাড়ি, নাকি অপশান ডি মাটির পুতুল ও ছৌ নাচ। কারেক্ট অ্যান্সার হবে এখানে হচ্ছে টেরাকোটা, অর্থাৎ পোড়ামাটির মন্দির এবং বালুচরি শাড়ি। মল্ল রাজাদের প্রাচীন রাজধানী হচ্ছে বিষ্ণুপুর। স্থাপত্যের জন্য এই অঞ্চলের পাথরের প্রভাব বেশি থাকায় মৃৎশিল্পী মাটি পুড়িয়ে রাস মঞ্চ, মদনমোহন মন্দির, আচ্ছা জোর বাংলা চমৎকার মন্দির তৈরি করেছিলেন। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী বালুচরি, যেটা কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, তিস্তা নদীর পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ ভৌগোলিক পরিভাষায় যথাক্রমে কী নামে পরিচিত? অপশান এ তরাই ও ডুয়ার্স, অপশান বি ডুয়ার্স ও তরাই। কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করবে, প্রথমে কিন্তু পূর্ব ভাগ, তারপর পশ্চিম ভাগ। অপশান সি দিয়ারা ও তাল, নাকি অপশান ডি বরেন্দ্রভূমি এবং রাঢ়। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডুয়ার্স ও তরাই। তাহলে ডুয়ার্স হচ্ছে তোমার পূর্ব ভাগ আর তরাই হচ্ছে তোমার পশ্চিম ভাগ। কোয়েশ্চেন নম্বর 11, আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোন বিশেষ প্রাণীর সংরক্ষণের জন্য ভারতের বুকে প্রসিদ্ধ? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বি একশৃঙ্গ গন্ডার, অপশান সি এশিয়াটিক হাতি বা এশিয়াটিক এলিফ্যান্ট, নাকি অপশান ডি রেড পান্ডা। কারেক্ট অ্যান্সার হচ্ছে একশৃঙ্গ গন্ডার বা রাইনোসরাস ইউনিকর্নিস, যার একটা শিং আছে। তোরসা নদীর তীরে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানটি তার বিশাল সংখ্যার জাতীয় যে একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। 2012 সালে এটাকে ন্যাশনাল পার্কের তকমা দেওয়া হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 12, ফারাক্কা ব্যারেজ বা বাঁধটি হুগলি নদীর সাথে কিভাবে সম্পর্কিত এবং এটি তৈরি করা হয়েছিল? কেন তৈরি করা হয়েছিল? হুগলি নদীর সঙ্গে কিভাবে সম্পর্কিত? অপশান এ বন্যা নিয়ন্ত্রণের জন্য,
দামোদর নদীর উপর তৈরি করা হয়েছিল হচ্ছে ফারাক্কা ব্যারেজ। অপশান বি, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিস্তা নদীর গতিপথ ঘোরানো হয়েছিল। অপশান সি, গঙ্গা নদী থেকে ভাগীরথী নদীতে জলের প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে পলি জমা থেকে বাঁচাতে তৈরি করা হয়েছিল। নাকি অপশান ডি, উত্তরবঙ্গের জেলাগুলিতে চাষের জমিতে জলসেচ করার জন্য তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্যারেজ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গঙ্গা নদী থেকে ভাগীরথী হুগলি নদীতে জলের প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দর যে নব্যতা কমে যাচ্ছিল সেটা ঠিক করার জন্য এবং পলি জমা থেকে বাঁচাতে তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত হয়েছে। এটি 1975 সালে চালু হয়েছিল। মূল গঙ্গা নদীটি বাংলাদেশে প্রবেশ করার আগে ফারাক্কা থেকে একটি ফিডার ক্যানেলের মাধ্যমে জল তোমার পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে ঘোরানো হয়। এর মূল উদ্দেশ্য ছিল যে নাব্যতা যেটা কলকাতা বন্দরের তৈরি হয়েছিল সেটা ঠিক করে যাতে সচল রাখা যায় সেই জন্য। 13 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি সাক্ষরতার হার এবং সবথেকে কম কোন জেলা? কোন জেলা সবথেকে বেশি লিটারেসি রেট এবং সবথেকে কম কোন জেলায়? অপশান এ কলকাতা মালদা, অপশান বি পূর্ব মেদিনীপুর উত্তর দিনাজপুর, অপশান সি উত্তর দিনাজপুর পুরুলিয়া, নাকি অপশান ডি হুগলি ও দক্ষিণ দিনাজপুর? এখানে কিন্তু কোশ্চেনটা খেয়াল করবে, প্রথমে চেয়েছে হচ্ছে সবথেকে বেশি এবং দ্বিতীয় চেয়েছে সবথেকে কম। কারেক্ট অ্যান্সার হচ্ছে সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর এবং সবথেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর, এই 2011 সালের অফিসিয়াল সেন্সাস অনুযায়ী। 14 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এর বর্তমান চ্যান্সেলর কে? আমাদের রাজ্যে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটাই আছে, সেটা হচ্ছে কোনটা তোমরা গেস করো। অপশান এ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, আর চ্যান্সেলর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। অপশান বি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, চ্যান্সেলর হচ্ছে উপাচার্য, নাকি অপশান সি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং চ্যান্সেলর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, নাকি অপশান ডি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় যার চ্যান্সেলর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি? কারেক্ট অ্যান্সারটা তোমরা গেস করো। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু পরীক্ষা প্রায়ই আসে, একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এর চ্যান্সেলর হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম জেলায় শান্তিনিকেতন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। 1951 সালে সংসদের বিশেষ আইন অনুযায়ী একে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়। ভারতের অন্যান্য সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আচার্য এবং দেশের রাষ্ট্রপতি হলেও বিশেষ নিয়ম মেনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আচার্য হচ্ছে প্রধানমন্ত্রী। এটা কিন্তু মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 15, কলকাতার রাইটার্স বিল্ডিং বা মহাকারণ সম্পর্কে কোন ঐতিহাসিক তথ্যটি সঠিক? অপশান এ, এটি 1911 সালে ভারতের রাজধানীতে স্থানান্তরের পর তৈরি হয়েছিল। অপশান বি, 1977 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ ক্লার্ক বা লেখক বা রাইটার্স থাকার জন্য তৈরি হয়েছিল। অপশান সি, প্রথম থেকেই বাংলার নবাবদের সদর দপ্তর ছিল হচ্ছে রাইটার্স। অপশান ডি, সম্পূর্ণরূপে মার্বেল পাথর দিয়ে তৈরি রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটার 1777 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক বা রাইটার্সদের উদ্দেশ্যে এই রাইটার্স বিল্ডিং তৈরি করেছিলেন। ডালহৌসি স্কোয়ারে, বর্তমানে যেটাকে বিবিডি বাগ বলা হয়, সেখানে তৈরি করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল পরিষেবা কবে এবং কোথায় শুরু হয়েছিল? অপশান এ 1984 সালে কলকাতায়, অপশান বি 1995 সালে দিল্লিতে, অপশান সি 2002 সালে মুম্বাইতে, নাকি অপশান ডি 2010 সালে ব্যাঙ্গালোর? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1984 সালে কলকাতায়। 1984 সালের 24শে অক্টোবর কলকাতায় ভারতের প্রথম এশিয়ার প্রাচীন মেট্রো রেল পরিষেবা চালু হয়, যেটার শুরু হয়েছিল হচ্ছে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, যেটাকে বর্তমানে যে স্টেশনটাকে বলা হয় নেতাজি ভবন। কোশ্চেন নাম্বার 17, পশ্চিমবঙ্গের অফিসিয়াল বা রাষ্ট্রীয় প্রতীক যেটাকে স্টেট সিম্বল বলা হয় সঠিকভাবে বলা হচ্ছে। যেমন ধরো আমি বলছি, অপশান এ হচ্ছে রাজ্য পশু বাঘ, অপশান বি রাজ্য পাখি ময়ূর, অপশান সি নয়, অপশান এতে রাজ্য পশু বাঘ, রাজ্য পাখি ময়ূর, অপশান রাজ্য ফুল পদ্ম, অপশান বিতে হচ্ছে রাজ্য পশু মেছো বিড়াল, রাজ্য পাখি হচ্ছে তোমার মাছরাঙা, রাজ্য ফুল হচ্ছে শিউলি এবং রাজ্য গাছ হচ্ছে ছাতিম। অপশান সি হচ্ছে রাজ্য পশু গন্ডার, অপশান রাজ্য পাখি হচ্ছে দোয়েল,
রাজ্য ফুল হচ্ছে পলাশ না এবং রাজ্য গাছ হচ্ছে বট। অপশান ডি রাজ্য পশু হাতি, রাজ্য পাখি হচ্ছে চিল, রাজ্য ফুল হচ্ছে জবা, গাছ হচ্ছে রাজ্য শাল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার তোমরা বুঝতেই পারছো, সহজ কোশ্চেন। রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, যেটাকে আমরা ফিশিং ক্যাট বলি। রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠী মাছরাঙা, যেটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি, আর রাজ্য গাছ হচ্ছে আমাদের ছাতিম। এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট জিকের কোশ্চেনের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো প্রায়ই আসে। 18 নম্বর কোশ্চেন, দার্জিলিং জেলায় অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোন অত্যন্ত বিপন্ন বা এন্ডেমিক প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের জন্য সংরক্ষিত? অপশান এ স্নো লেপার্ড বা তুষার চিতা, অপশান বি রেড পান্ডা, অপশান সি ঘড়িয়াল, নাকি অপশান ডি সিংহপুচ্ছ বানর বা লায়ন টেলড ম্যাকাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে রেড পান্ডা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গলে আছে, এটি আন্তর্জাতিকভাবে বিপন্ন লাজুক স্তন্যপায়ী প্রাণী রেড পান্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। 19 নম্বর কোশ্চেন, চন্দননগর শহরটি ইতিহাসের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার থেকে আলাদা কেন? অপশান এ ব্রিটিশদের হাত থেকে সরাসরি 1956 সালে স্বাধীন হয়। অপশান বি এটি 1954 সাল পর্যন্ত একটি ফরাসি উপনিবেশ ছিল, যা পরে গণভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। অপশান সি এটি পর্তুগিজদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল, এটি ওলন্দাজ বা ডাচদের দ্বারা শাসিত হতো। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটি একটি ফরাসি উপনিবেশ বা ফ্রেঞ্চ উপনিবেশ ছিল। ভারতের বেশিরভাগ অংশ ব্রিটিশদের অধীনে থাকলেও চন্দননগর এবং পন্ডিচেরি এই দুটো অঞ্চল ছিল ফরাসিদের অধীনে। 1947 সালে ভারত স্বাধীন হলেও চন্দননগর কিন্তু 2 বছর পরে স্বাধীন হয়েছিল, 1949, এবং সেখানে একটি গণভোট হয় এবং ওখানকার মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন। অবশেষে 1954 সালের 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এটি যুক্ত হয়। 20 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের আইনসভা বা স্টেট লেজিসলেচার এর মোট আসন সংখ্যা কতগুলো এবং এটা কী ধরনের? অপশান এ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ বাই ক্যামেরাল, এবং মোট আসন সংখ্যা হচ্ছে 294টা। অপশান বি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, শুধুমাত্র বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, এবং মোট আসন সংখ্যা 294টা। অপশান সি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, মোট আসন সংখ্যা 42টা। অপশান ডি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে, এবং মোট আসন সংখ্যা হচ্ছে 250টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আমাদের কিন্তু বিধানসভা থাকলেও বিধান পরিষদ নেই পশ্চিমবঙ্গে, এবং আমাদের বিধানসভায় মোট সিট হচ্ছে 294টা। 21 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় মালভূমি অঞ্চলের অন্তর্গত অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কারেক্ট অ্যান্সার, সহজ কোশ্চেন বুঝতেই পারছো। অপশান এ শুশুনিয়া, অপশান বি বিহারীনাথ, অপশান সি গোর্গাবুরু, নাকি অপশান ডি মামা ভাগ্নে পাহাড়। কারেক্ট অ্যান্সার হচ্ছে গোর্গাবুরু, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে প্রায় 677 মিটার। 22 নম্বর কোশ্চেন, কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কী ধরনের সেতু এবং এটি কবে জনসাধারণের জন্য ওপেন করা হয়েছিল বা উন্মুক্ত হয়েছিল? অপশান এ একটি সাধারণ ঝুলন্ত তারের সেতু সাসপেনশন ব্রিজ, যা 1950 সালে খোলে। অপশান বি ক্যান্টিলিভার ব্রিজ, যা 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু হয়েছিল। অপশান সি হচ্ছে একটি ড্রব্রিজ, যা তোলার সেতু, মানে জাহাজ চলে যাওয়ার সময় বা কোনো নৌকা পরিবহনের সময় যেটা মাঝখান থেকে আলাদা হয়ে যায়, যা 1857 সালে তৈরি হয়। অপশান ডি হচ্ছে এটি সম্পূর্ণ কংক্রিট তৈরি একটি সেতু, যা 1947 সালে খোলে। কারেক্ট অ্যান্সারটা গেস করো তোমরা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা একটা ক্যান্টিলিভার ব্রিজ, যা 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু হয়েছিল। হুগলি নদীর উপর নির্মিত ঐতিহাসিক হাওড়া ব্রিজটি ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ, মানে সম্পূর্ণ ঝুলন্ত সেতু। এই সেতুটির উপর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা তৈরি করতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি, এবং রিভেট দিয়ে লোহার পাতগুলো জোড়ানো হয়েছে, মাঝে কোনো পিলার বা স্তম্ভ নেই, ঝুলন্ত। 1943 সালের 3রা ফেব্রুয়ারি এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, এবং 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এর নাম করা হয় রবীন্দ্র সেতু, 1965। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন পণ্যটি ভারতের মধ্যে সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশ বা জিআই ট্যাগ লাভ করেছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অপশান এ জয়নগর মোয়া, অপশান বি দার্জিলিং চা, অপশান সি বিষ্ণুপুরের বালুচরি শাড়ি, নাকি অপশান ডি মালদহের ফজলু আম। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দার্জিলিং চা।
2004-5 সালে জিআই ট্যাগ পেয়েছিল। 24 নম্বর প্রশ্ন, দামোদর নদীকে কেন অতীতে বাংলার দুঃখ বা সরোয়া বেঙ্গল বলা হতো এবং বর্তমানে কিভাবে নিয়ন্ত্রিত হয়? এই নদীতে কারেক্ট অপশানগুলো দেখো, এই নদীতে কোনো মাছ পাওয়া যেত না বলে সরোয়া বেঙ্গল বলা হতো। অপশান বি, প্রতি বছর বর্ষাকালে এই নদীতে অতিরিক্ত জল পার্শ্ববর্তী জেলায় ভয়াবহ বন্যা ডেকে আনতো সেই জন্য, নাকি অপশান সি, এই নদীর জল অত্যন্ত দূষিত এবং পানের অযোগ্য ছিল বলে। অপশান ডি, এই নদীতে ঘন ঘন গতিপথ পরিবর্তন করে গ্রাম ধ্বংস হয়ে যেত বলে। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রতি বছর বন্যা ডেকে আনতো, সেই জন্য এটাকে বাংলার দুঃখ বা সরোয়া বেঙ্গল বলা হয়। এবং 1948 সালের ডিভিসির অধীনে বাঁধ তৈরি করা হয় যাতে বন্যা না হয়। শেষ প্রশ্ন আজকে আমাদের, ভারতের লোকসভা এবং রাজ্যসভায় পশ্চিমবঙ্গের জন্য কয়টি করে আসন বরাদ্দ আছে? লোকসভা প্রথমে এবং তারপর রাজ্যসভা। অপশান এ হচ্ছে লোকসভায় 42টা এবং রাজ্যসভায় 16টা। অপশান বি, লোকসভায় 294টা এবং রাজ্যসভায় 42টা। অপশান সি, লোকসভায় 25টা এবং রাজ্যসভায় 12টা। অপশান ডি হচ্ছে লোকসভায় 50টা এবং রাজ্যসভায় 20টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনটার লোকসভায় 42টা, যেটা সবাই জানো মোটামুটি, কিন্তু রাজ্যসভাটা অনেক সময় মনে থাকে না, রাজ্যসভাটা কিন্তু 16টা। ভারতের সংসদের দুটি কক্ষ, অর্থাৎ যে পার্লামেন্ট আমাদের ভারতবর্ষে, তার দুটো কক্ষ, একটা হচ্ছে আপার হাউস যেটাকে আমরা বলি হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার হাউস যেটাকে আমরা বলি হচ্ছে লোকসভা। এই লোকসভায় পশ্চিমবঙ্গের যে ভাগ, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কতগুলো এমপি ইলেক্ট হতে পারে সেটা হচ্ছে 42টা এবং রাজ্যসভা থেকে 16টা, এবং পশ্চিমবঙ্গের 16টা রাজ্যসভায় সিট আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3টে এই ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। কিপ লার্নিং, হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ।